আচ্ছা ভাবুন তো, একজন রসায়নবিদ কিভাবে এমন একটা অণুর সঠিক গঠন বের করেন যা খালি চোখে দেখাই যায় না? মানে এই যে অদৃশ্য জগতের একটা ম্যাপ তারা বানান কি করে? চলুন আজ এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি আর খুঁজে বের করি কোন শক্তিশালী কৌশল এই রহস্যের সমাধান করে। তো এই পুরো জার্নিতে আমাদের সাথে কি থাকছে? প্রথমে আমরা দেখব 1D এনএমআর-এর সীমাবদ্ধতাগুলো ঠিক কোথায়। এরপর আমরা 2D এনএমআর-এর টুলবক্সটা খুলে দেখব, আর তারপর ধাপে ধাপে ঠিক একটা পজল সলভ করার মতো করে একটা আণবিক ধাঁধার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। মানে সমস্যাটা আসলে কি, কেন একটা বেসিক টুল দিয়ে কাজ চলছে না সেটাই আগে বোঝা দরকার। তো মূল প্রশ্নটা কিন্তু ওখানেই, বিজ্ঞানীরা কিভাবে একটা অদৃশ্য অণুর ম্যাপ বানান। যখন সাধারণ পদ্ধতিগুলো আর কাজে দেয় না, তখন তো নতুন আরও পাওয়ারফুল কিছুর দরকার হয়, তাই না? আর ঠিক এই জায়গাতে এন্ট্রি নেয় 2D এনএমআর। ব্যাপারটা খুব সহজ করে ভাবা যেতে পারে। ধরুন 1D এনএমআর হচ্ছে একটা লম্বা লিস্ট, যেখানে অণুর সব পরমাণুর নাম গিজগিজ করছে। প্রায় এতটাই ভিড় যে কোনটা কি তা বোঝা মুশকিল। অন্যদিকে 2D এনএমআর কি করে? ও এই জটপাকানো লিস্টটাকে একটা ডিটেইলড ম্যাপে বদলে দেয়, যেখানে একদম স্পষ্টভাবে দেখা যায় কোন পরমাণু কার সাথে জুড়ে আছে। বেশ, তাহলে এই 2D এনএমআর জিনিসটা ঠিক কিভাবে এই সমস্যার সমাধান করে চলুন সেটাই দেখি। যে কোনো 2D এনএমআর স্পেকট্রামের একদম বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমাদের আগে বুঝতে হবে। তাহলে 2D এনএমআর-এর মূল জাদুটা কোথায়? আসলে এখানে একটা দ্বিতীয় মাত্রা বা ডাইমেনশন যোগ করা হয়, আর এই অতিরিক্ত ডাইমেনশনটাই আসল কাজটা করে। এটা সিগন্যালগুলোকে একটা বড় জায়গার মধ্যে ছড়িয়ে দেয়। ফলে কি হয়, যে জটিল অণুগুলো 1D স্পেকট্রামে একেবারে জট পাকিয়েছিল, সেগুলোকেও আলাদা আলাদা করে চেনা বা বিশ্লেষণ করা যায়। এই ম্যাপে মানে স্পেকট্রামে দুই ধরনের সিগন্যাল বা পিক দেখতে পাওয়া যায়, আর এদের পার্থক্য বোঝাটা কিন্তু খুব জরুরি। ডায়াগনাল পিকগুলো হলো পুরনো খবর, মানে 1D স্পেকট্রামে যা ছিল সেটাই। কিন্তু আসল মজাটা হলো ক্রস পিকগুলোতে, কারণ এই ক্রস পিকগুলোই হলো নতুন তথ্য। এরাই আমাদের বলে দেয় কোন পরমাণুগুলো একে অপরের সাথে কানেক্টেড। চমৎকার! তাহলে এবার আমাদের টুলবক্সের আসল যন্ত্রপাতিগুলো বের করা যাক, কি বলেন? আমরা সেই সব টুল দিয়ে শুরু করব যেগুলো কেমিক্যাল বন্ড বরাবর কানেকশন খুঁজে বের করে। তো এই বন্ড ধরে ধরে সংযোগ খোঁজার দুটো মেন ক্যাটেগরি আছে। একটা হলো হোমোনিউক্লিয়ার, যেটা একই ধরনের পরমাণুর মধ্যে কানেকশন দেখায়, যেমন একটা প্রোটন আরেকটা প্রোটনের সাথে কিভাবে যুক্ত। এটাকে আমরা বলতে পারি নেইবার ফাইন্ডার বা প্রতিবেশী শনাক্তকারী। আর দ্বিতীয়টা হলো হেটেরোনিউক্লিয়ার। এটা আবার ভিন্ন ধরনের পরমাণুর মধ্যে সংযোগ দেখায়, যেমন প্রোটন আর কার্বনের মধ্যে। আর এটাই অণুটার মূল কাঠামো বা ব্লুপ্রিন্টটা তৈরি করতে সাহায্য করে। আমাদের টুলবক্সের প্রথম টুলটার নাম হলো কোজি, আর এটা হচ্ছে আমাদের সেই নেইবার ফাইন্ডার। একদম সহজ কথায়, এই স্পেকট্রামে যদি একটা ক্রস পিক দেখা যায়, তার মানে হলো দুটো প্রোটন কেমিক্যাল বন্ডের মাধ্যমে একে অপরের একদম গা ঘেঁষে আছে, ঠিক যেন পাশের বাড়ির প্রতিবেশী। আচ্ছা, এবার সিওসির সাথে টিওসিকে একটু পাশাপাশি রেখে তুলনা করা যাক। দেখুন, সিওসি শুধু পাশের বাড়ির লোকটাকে খুঁজে দেয়, কিন্তু টিওসি ও আরও এক ধাপে গিয়ে ও শুধু প্রতিবেশী নয়, বরং পুরো পাড়া বা বলতে পারেন একটা পরিবারের সবাইকে একবারে খুঁজে বের করে। মানে একটা কানেক্টেড সিস্টেমের মধ্যে যতগুলো প্রোটন আছে সবগুলোকে একবারে দেখিয়ে দেয়। এরপর আসছি আমাদের ব্লুপ্রিন্ট বিল্ডার, HSQC। এটা কিন্তু দারুণ স্পেসিফিক একটা টুল। এর প্রত্যেকটা সিগন্যাল একটা প্রোটন আর তার সাথে সরাসরি অ্যাটাচড কার্বনটাকে একদম পিন পয়েন্ট করে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম যে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য কোনটা তার নির্দিষ্ট ডেস্ক সেটা ম্যাপ করে দেওয়া। HSQ তো আমাদের সরাসরি কানেকশনগুলো দেখিয়ে দিল। এবার আসে HMBC, যেটা কাজ করে একটা লং রেঞ্জ কানেক্টরের মতো। এটা 2 থেকে 4টা বন্ড দূরে থাকা প্রোটন আর কার্বনের মধ্যেও কানেকশন খুঁজে বের করে। মানে অণুর যে আলাদা আলাদা অংশগুলো আমরা পেয়েছি সেগুলোকে একসাথে জুড়ে দেয়, ঠিক যেন একটা ব্রিজ দিয়ে শহরের 2টা আলাদা অংশকে জুড়ে দেওয়া হলো। তো এতক্ষণ আমরা যা দেখলাম সবই ছিল বন্ডের মাধ্যমে কানেকশন। কিন্তু একটা অণুর পুরো ছবিটা পেতে গেলে শুধু কঙ্কালটা জানলেই তো হবে না, তার 3D বা ত্রিমাত্রিক আকৃতিটাও জানতে হবে। চলুন দেখি সেই কাজটা কোন টুল দিয়ে করা হয়। এই টুলের নাম হল NOSY, আর এটাকে বলা যেতে পারে একটা মলিকিউলার জিপিএস। এটা কিন্তু কেমিক্যাল বন্ড আছে কি নেই তা নিয়ে একদমই মাথা ঘামায় না। এর একমাত্র কাজ হল স্পেসে বা শূন্যে কোন পরমাণুগুলো একে অপরের কাছাকাছি আছে সেটা খুঁজে বের করা। যদি দুটো প্রোটনের মধ্যে দূরত্ব 5 অ্যাংস্ট্রমের কম হয়, ব্যাস NOSY সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা সিগন্যাল দেখিয়ে দেবে।
এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। NOSY কিভাবে একটা অণুর ফাইনাল 3D শেপ আর তার স্টেরিও কেমিস্ট্রি মানে ত্রিমাত্রিক বিন্যাসটা কনফার্ম করে। যেমন এই উদাহরণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রোটনের মধ্যে যে NOSC সিগন্যালগুলো দেখা যাচ্ছে ওগুলোই প্রমাণ করে দিচ্ছে যে অণুটার গঠন ঠিক যেমনটা দেখাচ্ছে তেমনই। তো আমাদের হাতে এখন অনেকগুলো টুল চলে এসেছে, তাই না? এবার চলুন দেখি একজন রসায়নবিদ কিভাবে এই সব টুলগুলোকে একসাথে কাজে লাগিয়ে স্টেপ বাই স্টেপ একটা আস্ত মলিকুলার পাজল সলভ করেন। পুরো প্রসেসটা কিন্তু একদম একটা লজিক্যাল পাজল মেলানোর মতো। দেখুন, স্টেপ 1, HSQC ব্যবহার করে সব প্রোটন কার্বন জোড়াগুলো আগে খুঁজে বের করা হলো। স্টেপ 2, কজি বা TOCYSI দিয়ে সেই জোড়াগুলোকে ছোট ছোট খণ্ডে বা ফ্র্যাগমেন্টে সাজানো হলো। এরপর স্টেপ 3, HMBC এসে সেই আলাদা আলাদা খণ্ডগুলোকে জুড়ে দিল। আর ফাইনালি স্টেপ 4, NOSCYSI এসে পুরো 3D স্ট্রাকচারটা কনফার্ম করল। দারুণ ব্যাপার হলো প্রত্যেকটা স্টেপ তার আগের স্টেপের পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এগিয়ে যায়। এখনও পর্যন্ত যা যা দেখলাম সেগুলোই স্ট্যান্ডার্ড টুলকিট, কিন্তু এই ফিল্ডটা যে আরও কত গভীর তা বোঝানোর জন্য চলুন একটা এক্সপার্ট লেভেল টুলের সাথে পরিচিত হওয়া যাক। এটা খুবই শক্তিশালী কিন্তু বেশ স্পেশালাইজড একটা কৌশল। এই এক্সপেরিমেন্টার নাম হলো ইনঅ্যাডিকুয়েট। এটা একটা মলিকিউলার স্ট্রাকচার বের করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলোর মধ্যে একটা। তবে হ্যাঁ, নামটা যেমন একটু অদ্ভুত, কাজটাও তেমনই কঠিন। এখন প্রশ্ন হল, ইনঅ্যাডিকুয়েট এত পাওয়ারফুল কেন? কারণ এটা সরাসরি কার্বন কার্বন কানেকশনের একটা ম্যাপ তৈরি করে দেয়, যেটা অন্য কোনো এক্সপেরিমেন্ট পারে না। কিন্তু এর একটা বিরাট সমস্যাও আছে, এর সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা সাংঘাতিক রকম কম। আসলে এটা কাজ করার জন্য দুটো কার্বন-13 আইসোটোপকে পাশাপাশি থাকতে হয়, যেটা ন্যাচারালি খুবই বিরল একটা ঘটনা। আর ঠিক এই কারণেই এই এক্সপেরিমেন্টটা করতে প্রচুর পরিমাণে স্যাম্পল লাগে আর অনেক সময়ও লাগে। তাহলে দেখুন, এই কৌশলগুলো কিন্তু আমাদের শুধু একটা অণুর গঠনই দেখাচ্ছে না, বরং এটা আমাদের শেখাচ্ছে যে কিভাবে ইনডাইরেক্ট সিগন্যাল ব্যবহার করে একটা অদৃশ্য কাঠামোকে দৃশ্যমান করে তোলা যায়। এই একই নীতি, এই একই আইডিয়া বিজ্ঞানের আর কোন কোন ক্ষেত্রে বিপ্লব আনতে পারে, সেটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়।